বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয় হলো জ্যামিতির মৌলিক ধারণার উপর বৃত্তকলা, ছেদক এবং বৃত্তের স্পর্শকের উপর আমাদের এই জ্যামিতির মৌলিক ধারণার উপর 10ম ক্লাস এবং বৃত্ত থেকে মৌলিক ধারণার উপর 3য় ক্লাস। তো আশা করি তোমরা ক্লাসটি যদি সুন্দরভাবে দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমে আমি আলোচনা করব বৃত্তকলা বা সেক্টর কি। বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা খণ্ডিত অংশকে বৃত্তকলা বা সেক্টর বলে। বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা, তাহলে আমরা এখানে দেখি এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে যদি ও কেন্দ্রবিষ্ট এটা বৃত্ত হয় তাহলে এটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ এবং এইটা একটা ব্যাসার্ধ। এই দুইটা ব্যাসার্ধ এবং এই চাপ দ্বারা এই যে এতটুক উৎপন্ন হলো, এতটুক স্থান যে দখল করলো, এটা এই স্থানটা হলো বৃত্তকলা। তাহলে বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা সৃষ্ট খণ্ডিত অংশকে বৃত্তকলা বা সেক্টর বলে। আমি তোমাদের এবার বোর্ডে দেখাচ্ছি। ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত যেখানে OA এবং OB দুটি ব্যাসার্ধ। তো OA এবং OB ব্যাসার্ধ দ্বারা এবং AB চাপ দ্বারা গঠিত AOBA একটি বৃত্তকলা, যা দেখতে একটি কোন আইসক্রিমের মতো লেখা আছে এখানে, কোন আইসক্রিমের মতো, অর্থাৎ AOBA, অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তুমি শুধু AOB বললো, এই পুরো অংশটাকেই বোঝানো হবে। আবার AOBA অংশ বুঝালো, এই অংশটাকে বোঝানো হবে। AOBও বলতে পারো। তাহলে এটা কোন আইসক্রিমের মতো, এই যে একটা অংশ, এভাবে অনেকগুলো বৃত্তকলা আঁকা যাবে, অনেকগুলো বৃত্তকলা আঁকা যাবে। তাহলে AOB হলো একটি বৃত্তকলা বা সেক্টর। বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা খণ্ডিত অংশকে বৃত্তকলা বা সেক্টর বলে। তো এবার আলোচ্য বিষয় হলো ছেদক বা সাকান্ট। যে রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা সাকান্ট বলে। আবারও বলছি, যে রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা সেকেন্ড বলে। তো আমরা এই 2 নাম্বার চিত্র দেখি। এই ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত এবং যে রেখা একটি বৃত্তকে এই যে আমরা এখন যদি একটি সরলরেখা আঁকি এই বৃত্তের মাঝে, অর্থাৎ একটা বৃত্তকে যে সরলরেখাটি ছেদ করলে কি হয়, এই বৃত্তের মধ্যে দুটি বিন্দু উৎপন্ন হয়। তাহলে এই PQ সরলরেখাটি হলো বৃত্তের ছেদক এবং A এবং B বিন্দু হলো ছেদকের দুটি বিন্দু, ছেদবিন্দু। তাহলে যে রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, এই যে এই রেখা মিন্স সরলরেখা মিন্স স্ট্রেট লাইন, একই কথা। তো যে PQ সরলরেখাটি A এবং B বিন্দুতে দুটি বিন্দুতে ছেদ করছে, এটার নাম হলো ছেদক। এখন আমি আলোচনা করব বৃত্তের স্পর্শক, ট্যানজেন্ট অফ সার্কেল। তো বৃত্তের স্পর্শকটা কোনটা? তো আমরা এই যে বৃত্তের স্পর্শকের আগে আমরা এভাবে দেখাতে পারি যে এই যে এইভাবে তোমরা দেখো যে এই বৃত্তটাকে, এইটা একটা সরলরেখা মনে করো, এইটা সরলরেখা মনে করলে, আমরা সরলরেখা যদি মনে করি তাহলে এই বৃত্তের পরিধি এই বিন্দুতে এবং এই বিন্দুতে এটা ছেদ করবে, এই সরলরেখাটা। তাহলে আমরা বলতে পারি যে রেখা, এটা একটা রেখা, PQ নাম দিতে পারো, যে রেখার নাম দিতে পারো তোমাদের মনের মতো করে। যে রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে
অর্থাৎ এটা এইভাবে ছেদ করে দিয়ে চলে গেছে, ছেদক, এটার নাম হয়ে গেল পিকিউ, এই রেখাটার নাম হয়ে গেল ছেদক। ঠিক আছে, এবার হলো বৃত্তের স্পর্শক। স্পর্শক মানে কি? স্পর্শ থেকে স্পর্শক, তো স্পর্শ করে যাও। যে রেখা বৃত্তের পরিধির একটি বিন্দুতে স্পর্শ করে যায় তাকে স্পর্শক বা ট্যানজেন্ট বলে। তো যে রেখা, তাহলে এইটা বৃত্ত, এটাকে যদি এখানে স্পর্শ করে এটা একটা বিন্দু দিলাম, তাহলে এইটা হলো বৃত্তের স্পর্শক। আর যে বিন্দুতে স্পর্শ করে এটা হলো স্পর্শ বিন্দু, এটা হলো বৃত্তের স্পর্শ বিন্দু। এইটাই, এই যে ছেদক এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে থাকতে পারে। ঠিক আছে, এটা হলো স্পর্শক। তাহলে যে রেখা বৃত্তের পরিধির একটি বিন্দুতে স্পর্শ করে যায় তাকে স্পর্শক বা ট্যানজেন্ট বলে। আমি আবার একটু বোর্ডে দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত নিলাম, মনে করো এটা সম্পূর্ণ গোলাকার হয়েছে বা বৃত্ত হয়েছে। তো এই বৃত্তে যদি যে কোনো একটা বিন্দু নিলাম, ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে একটি বিন্দু, তো এই বিন্দুকে যদি স্পর্শ করে যায় যে সরলরেখাটি, এই পিকিউ যদি নাম দেই, তাহলে পিকিউ হলো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি স্পর্শক, আর এইটা হলো স্পর্শক বিন্দু। ঠিক আছে, তো স্পর্শকটা আসলে আবার কয়েকটা প্রকারের হয়ে থাকে। সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, অন্তঃস্পর্শক, বহিঃস্পর্শক। এখন সরল সাধারণ স্পর্শক আলোচনা করব। যদি বৃত্তের কেন্দ্র সমূহ স্পর্শকের একই পাশে, যদি বৃত্তের কেন্দ্র সমূহ স্পর্শকের একই পাশে থাকে তবে তাকে সরল সাধারণ স্পর্শক বলে। তো বৃত্তের কেন্দ্র সমূহ একই পাশে থাকে, আমরা একটু একে দেখাই। এটা একটা বৃত্ত, আমরা আর একটা বৃত্ত আঁকি। আর একটা বৃত্ত আঁকি আমরা, দেখো তোমরা। হ্যাঁ, তো এই দুইটা বৃত্ত, মনে করো ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এবং এই কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত। এই দুইটা বৃত্ত যদি, এই যে আমরা এখন একটি স্পর্শক আঁকবো, তাহলে দুটি বৃত্তের একটি স্পর্শক হলো, যার নাম পি দিলাম, এটার নাম কিউ দিলাম। যদি বৃত্তের কেন্দ্র সমূহ স্পর্শকের একই পাশে থাকে তাহলে এটা হলো সরল সাধারণ স্পর্শক। তাহলে এই যে বৃত্তের এই কেন্দ্রটা, এই যে স্পর্শ, এই যে এই স্পর্শকের এই এখানে দিলাম আমরা আছি, এটা দিলাম ডি। এই যে পি কিউ স্পর্শকের একই পাশে কেন্দ্র অবস্থিত, এই বৃত্তের কেন্দ্র এখানে, এই বৃত্তের কেন্দ্র এখানে, তাহলে এইটাকে বলা হয়, এই ধরনের স্পর্শক হলো সরল সাধারণ স্পর্শক। তাহলে যদি বৃত্তের কেন্দ্রসমূহ স্পর্শকের একই পাশে থাকে তবে তাকে সরল সাধারণ স্পর্শক বলে। তির্যক সাধারণ স্পর্শক, তির্যক কথার অর্থ আড়াআড়ি। তো যদি বৃত্তের দুটির কেন্দ্রসমূহ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। তা তির্যক সাধারণ স্পর্শকটা কি হবে, আমরা একটু এদিকে দেখি। তো এইটা যদি আমরা এইভাবে স্পর্শকটা আঁকি, তির্যক মানে আড়াআড়ি করে, এটা যদি আমরা এইভাবে করি, তির্যক সাধারণ স্পর্শক হয়ে যাবে ইনশাআল্লাহ। তির্যক সাধারণ স্পর্শক পি কিউ এখন হলো তির্যক সাধারণ স্পর্শক। এই যে আড়াআড়ি, তার তির্যক সাধারণ স্পর্শকটা কি, যদি বৃত্তের কেন্দ্র দুটি স্পর্শকের বিপরীত পাশে থাকে তাহলে স্পর্শকের
এই স্পর্শকের এই পাশে একটা, এই স্পর্শকের এই পাশে একটা, তাহলে এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। সংজ্ঞাটা হলো যদি বৃত্তের দুটি কেন্দ্র স্পর্শকের বিপরীত পাশে অবস্থিত হয় তবে এ ধরনের স্পর্শককে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। এবার আসো অন্তঃস্পর্শক। যদি কোন স্পর্শক এমন হয় যে বৃত্তের অভ্যন্তরে একাধিক বৃত্ত অঙ্কন করা হয় এবং তাদের একটি সাধারণ বিন্দু থাকে, ওই সাধারণ বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হয় তাকে অন্তঃস্পর্শক বলা হয়। তো অন্তঃস্পর্শকটা আমি চিত্র রেখে তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝবে। এই যে এখানে আমরা এই যে ওকে কেন্দ্র করে আমরা এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি, এই যে ছোট বৃত্তটা। আবার সি কে কেন্দ্র করে আমরা এইটুকু ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত আঁকছি, ঠিক আছে। তো ওকে কেন্দ্র করে এ ডি বি একটি কেন্দ্র আঁকছি, সরি বৃত্ত এঁকেছি। ওকে কেন্দ্র করে এ ডি বি একটি বৃত্ত এঁকেছি এবং সি কে কেন্দ্র করে এ ই এফ আরেকটা বৃত্ত এঁকেছি। এই দুইটা বৃত্ত এক স্পর্শকের একটি বিন্দুতে ছেদ করছে। পিকিউ স্পর্শকের একটা বিন্দুর মধ্যে এই বৃত্তের একটি বিন্দু ছেদ করছে। তাহলে বৃত্তের অভ্যন্তরে একাধিক বৃত্ত অঙ্কন করা হলে এবং তাদের একটি সাধারণ বিন্দু যদি থাকে এবং ওই সাধারণ বিন্দু দিয়ে যে স্পর্শক আঁকা হয় তাকে অন্তঃস্পর্শক বলা হয়। তার সাথে অন্তঃস্পর্শক বুঝেছ। এবার হলো বহিঃস্পর্শক। বহিঃস্পর্শকটা হলো যদি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে তবে তাদের সাধারণ বিন্দুতে যে স্পর্শক আঁকা হয় তাকে বহিঃস্পর্শক বলা হয়। যদি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে বহিঃস্পর্শ মানে এই যে একটা বৃত্ত হলে আর একটা বৃত্ত যদি এখানে আঁকা হয় তাহলে এইভাবে যে স্পর্শকটা হবে, যে এখানে আমরা একটা স্পর্শক আঁকলাম, এদিক দিয়ে আরেকটা বৃত্ত আমরা এদিক দিয়ে আরেকটা বৃত্ত চিন্তা করলাম, এই যে একটা বৃত্ত চিন্তা করলাম। এইভাবে যে বৃত্তটা যদি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে এবং তাদের কেন্দ্রদ্বয় পরস্পর স্পর্শকের দুই পাশে অবস্থিত হয়, এই বৃত্তটা বহিঃস্পর্শ করছে এবং তাদের কেন্দ্র এই স্পর্শকের দুই পাশে অবস্থিত হয়, তবে এ ধরনের স্পর্শকে বহিঃস্পর্শক বলা হয়। চিত্রে একটু দেখি বহিঃস্পর্শকের চিত্রটা। এই যে একটা বৃত্ত যদি হয় এবং যদি এটা একটা বৃত্ত এবং এইটা একটা বৃত্ত, যদি দুটো বৃত্ত এমন হয় আর একটা বৃত্ত আমি এখানে আঁকছি, শিক্ষার্থী তোমরা জানো এটা বোর্ডটা খুব মসৃণ হওয়াতে এটা এখানে ঘর্ষণটা একটু সমস্যা হচ্ছে, ফলে চিত্র রাখতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো এটা এভাবে ধরে নেই, এটা একটা সাধারণ বিন্দু ধরে নেই। তাহলে এই যে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তে এবং সি কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, দুইটা বহিঃস্পর্শ করছে এবং এই দুইটা বহিঃস্পর্শ করতে যে এই বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কিত হয় তবে এই ধরনের স্পর্শকে বলা হয় বহিঃস্পর্শক। তাহলে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হয়, দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে,
বহিঃস্পর্শ করাতে এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হয়েছে সেটা হলো বহিঃস্পর্শক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটা অবশ্যই বুঝেছ। বহিঃস্পর্শকটা তো এ ধরনের দেখাচ্ছি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এখানে এই বিন্দুতে যে স্পর্শক হইলো সেটা হলো বহিঃস্পর্শক। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করবে, সবার জন্য ভালো থাকে, আমার জন্য তোমরা দোয়া করো। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।